বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব, সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। তো আজকের আলোচনা আমাদের বাংলায় আমরা দুটো মূল বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে কি ভুল কাজ করা যাবে না, পরীক্ষার খাতায় আমরা কিভাবে কি লিখব, অর্থাৎ পরীক্ষার খাতায় খাতাটাকে আমি কিভাবে সাজাবো। কারণ খাতা সাজানো একটা ভাইটাল ব্যাপার, অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা জানো না তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবে, এবং আজ যে কথাগুলো তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ঠিক এই মেথড ফলো করে কাজ করবে, ন্যূনতম কিছু মার্ক বেশি পেলেও পাবে, এটা কিন্তু গ্যারান্টি। কারণ একটা কথায় তোমাদের শর্টকাট বলে রাখি, যে অনেকে উত্তর জানো কিন্তু উত্তর ঠিক করে লিখতে পারো না, আবার অনেকে উত্তর জানে না কিন্তু সে খাতাটাকে খুব সুন্দরভাবে গোছগাছ করে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে আসে যে তুমি জানা সত্ত্বেও তোমার মার্কটা ওই যে জানে না তার থেকে অনেক কম হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে তাই, একটু কম জানলে ক্ষতি নেই, কিন্তু তোমাকে রিপ্রেজেন্টটা ভালো করতে হবে, খাতায় তোমাকে ভালো দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? এই কাজটুকু কিন্তু তোমাকে করতে হবে। তো আজকের আলোচনা বাংলায় আমরা নম্বর বাড়াবো কি করে, আমরা খাতাটা সাজাবো কিভাবে, বাংলায় কোন ভুলগুলো একদম করা যাবে না, এই হলো আজকের আলোচনার মূল বিষয়বস্তু। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রচুর প্রচুর ভালো ভালো তথ্য পাবে, এবং যে বিষয়গুলো শুধু তথ্যটা শুনে রাখলেই হবে না, পরীক্ষার হলে কাজে লাগাতে পারবে। কি বললাম বোঝা গেল? এবং রেজাল্টে তার একটা বেনিফিট তুমি পাবে, যে না এই কারণে আমি একটা ভালো মার্কস পেয়েছি। একটু কম জানা থাকলেও ক্ষতি নেই। তো প্রথম থেকেই একদম শুরু করব। প্রথম কি দিয়ে শুরু করব? আমরা একদম মাধ্যমিকের খাতা, আমরা পরীক্ষাতে এই মাধ্যমিকের খাতা পাবো। প্রথম কাজ আমাদের সাবজেক্ট পেপারে কিছু লেখার দরকার নেই, নিজের নাম, অ্যাডমিট কার্ডে দেওয়া রোল, অ্যাডমিট কার্ডে দেওয়া নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নিউতে টিক, এবং এখানে বাংলা বলে লেখা, জাস্ট এটুকু তোমার কাজ। আর ওপরে লুজশিট নম্বরটা দিতে হবে, 1+1+1+ করে যতগুলো লুজশিট নেবে নম্বর দেবে। একদম প্রথম যে বিষয়টা মাথায় রাখবে, প্রথম পেজের উল্টো দিকে এই যে জায়গাটা রয়েছে, ফার্স্ট পেজের উল্টো সাইডে যে জায়গাটা রয়েছে, এই জায়গায় কিন্তু কিছু লিখবে না, একদম এই জায়গাটা ফাঁকা থাকবে। নেক্সট তোমরা যখন লেখাটা শুরু করবে, এই যে পেজটা রয়েছে এই পেজ থেকে লেখা শুরু করবে। এখানে দেখবে এরকম ডট 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 করে একটা বিএসসি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে ডট ডট করা থাকে, ঠিক তার পাশ দিয়ে লম্বা করে এই সাইড দিয়ে মার্জিন টানবে, এবং এই ওপর দিয়ে মার্জিন টানবে। অনেকে খাতার মার্জিনটা অনেকটা নিচের থেকে টানো, কোনো দরকার নেই, জাস্ট এই ওপর থেকে মার্জিনটা টানবে, এই সোজাসুজি মার্জিনটা টানবে। এই সাইড, নিচের সাইড, 3 দিকে বা 4 দিকে মার্জিন টানার কোনো প্রয়োজন নেই, জাস্ট দুদিকে, ওপর দিকে আর এই সাইডে। ঠিক তার পরের পৃষ্ঠাও কি কেমনভাবে আসবে আমি সেটাও বলি। ঠিক তারপর উল্টো দিকে কি, তাহলে এই সাইডটাই টানবো আর এই দিকটাই টানবো, এভাবে খাতায় মার্জিন টানবো, এবং আমি পরপর করে লিখবো। লুজশিট যখন নেবো, লুজশিটেও ঠিক একই মেথডে আমরা মার্জিন টানবো এবং লিখবো। ওকে, এবার দেখো খাতায় আমরা প্রথম যখন এই মার্জিনটা টানলাম, আমি এই খাতাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই খাতাটায় আমি প্রথম এই মার্জিনটা টেনে নিলাম এই খাতাটাতে, তাহলে এই আমার মার্জিন হয়ে গেল, তাই তো? আমার মূল খাতা কোনটা? মূল খাতা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার মূল খাতা, তাহলে মূল খাতায় আমি এই মার্জিনটা টেনেছি, তাই তো? এই হচ্ছে আমার মূল ফ্যাক্টর। এবার আমরা চলে আসি আমাদের প্রশ্ন আলোচনায়, যে আমরা কিভাবে কি প্রশ্নগুলো লিখবো বা উত্তরগুলো লিখবো। আমাদের বাংলা পরীক্ষায় প্রথমে কি থাকে? প্রথমে থাকে এমসিকিউ প্রশ্ন, কি তাই তো? তাহলে প্রথমে আমাদের এমসিকিউ প্রশ্ন লিখতে হবে, কোনো অথবা থাকে না, যে কটা প্রশ্ন থাকে সে কটা প্রশ্নের উত্তর লিখতে হয়। পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো দরকার নেই, সিম্পল ওয়ার্ড। যেমন ধরো একটা প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কোন নেশায়? গল্প বলার, গল্প শোনার, গল্প লেখার, গল্প পড়ার। তো কোনটা উত্তর হবে? তোমরা খুব ভালো করেই জানো, যেন নেশায় পেয়েছে। কিসের নেশা পেয়েছে? না গল্প লেখার নেশায় পেয়েছে। প্রশ্নটা কত দেওয়া থাকবে? 1 দাগের, তাহলে মূল দাগ নম্বর, মেইন যে দাগ নম্বর সেটা আমি ওপরে এরকমভাবেও লিখতে পারি, আবার এটা এরকম না লিখে আমি এরকমও লিখতে পারি, 1 নং প্রশ্নের উত্তর, এটাও লেখা যেতে পারে। লেখাটা দেখতে খুব ভালো লাগে, তাহলে আমি দাগ দিয়ে দিলাম, বুঝা গেল? তারপরে কি 1.1, তাহলে 1.1 এর উত্তরটা কি আছে? উত্তরটা ধরো গ দাগ, উত্তর হচ্ছে গল্প লেখার, তাহলে আমি এখানে কি লিখবো? গ দাগ গল্প লেখার। বোঝা গেল কি বললাম? গল্প লেখার। জাস্ট এটুকু হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। তারপর আবার 2 দাগের উত্তর 1.2, 2 দাগের প্রশ্ন ধরো কি রয়েছে? তবে এ বস্তু পকেটে কেন? অপশনে কি রয়েছে? বস্তুটি কি? গাজার কলিকা, কম্পাস, বিড়ি, দেশলাই। তো উত্তরটা কি? গাজার কলিকা। তাহলে উত্তরটা কি লিখবো? ক দাগ দিয়ে গাজার কলিকা। কথাটা খুব ভালোভাবে বুঝবে। এইভাবে আমরা উত্তর দেখবো। 1.3 আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ফাঁকা রেখে দেবো। 1.4 তারপরটা লিখবো, এরকম ভাবে পরপর সিরিয়াল করে লিখবো।
যে জিনিসটা তোমরা ভুল করো সেটা আগে ঠিক করি। এমসিকিউ প্রশ্নে উত্তর দেওয়া আছে, অন্তত বানানটা যদি মনে না থাকে উত্তরটা দেখে লেখো, প্রশ্ন দেখে দেখে লেখো। কি বললাম বোঝা গেল? কিন্তু এখানে ভুল করো না। যেমন গাজার গয়ে চন্দ্রবিন্দুর আছে, আমি চন্দ্রবিন্দুটা দিলাম না। কোনো টিচার যদি মনে করে এটাতে নম্বর দেবে না, তাও কিন্তু নাও দিতে পারে। যে কারণে বইয়ে ঠিকঠাকভাবে যেটা লেখা আছে, প্রশ্নে যেটা ঠিকঠাকভাবে লেখা আছে সেটা লেখার চেষ্টা করো, বেনিফিট পাবে এবং ফুল মার্কস পাবে। নেক্সট আরেকটা বিষয় নিয়ে এই প্রসঙ্গে কথাটা বলে রাখি। অনেকে বলে যে স্যার পেন কটা ইউজ করবো বা কটা কালি ইউজ করবো। আমি একদম স্পষ্ট করে বলে রাখি, হাইয়েস্ট দুটো কালি ইউজ করতে পারো, একটা ব্ল্যাক একটা নীল। এই ছাড়া অন্য কোনো কালি পরীক্ষার খাতায় অ্যালাউ নয় বা করবে না। আর পেন্সিল বিভিন্ন ক্ষেত্রে ছবি আঁকার জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে, কোনো কালার পেন ব্যবহার করবে না, একদম স্পষ্ট কথা। সে যে কালি দিয়ে লেখো, ধরো তুমি কালো কালি দিয়ে লিখছো, তো স্বাভাবিকভাবে তুমি দাগ নম্বর বা মেইন হেডিংগুলো বা পয়েন্ট যেগুলো আছে সেগুলো নীল কালিতে করতেই পারো। আর যদি তুমি নীল কালিতে লেখো তাহলে ওই স্বাভাবিকভাবে পয়েন্ট বা দাগ নম্বর সেগুলো তুমি ব্ল্যাক কালারের করতে পারো, ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। দুটো কালার তোমরা ব্যবহার করতেই পারো, কিন্তু দুইয়ের বেশি নয়, এটা কিন্তু স্পষ্ট কথাটা মনে রাখবে। নেক্সট তাহলে এইভাবে আমরা পরপর করে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে দেবো। ওকে, আশা করি এমসিকিউ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না, কারণ এমসিকিউ এর জাস্ট সমস্ত কিছুই একই মেথডে আসবে। এবার তারপরে আমাদের এমসিকিউ শেষ হয়ে যাওয়ার পরে কি রয়েছে দেখো, এমসিকিউ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের রয়েছে এসএকিউ। এসএকিউটা কিন্তু আমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে, ঠিক একই রকম ভাবে দুই দাগের প্রশ্ন, তাহলে 2.2 2.1 এরকম ভাবে আমি দাগ নম্বর দিয়ে পূর্ণ বাক্যে উত্তর লিখবো। এবার এই উত্তরটা লেখার একটা কৌশল আছে, সেটা একটু শিখে নাও। যেমন ধরো একটা প্রশ্ন, রত্নের মূল্য জুহুরির কাছেই, রত্ন ও জুহুরি কে কে? বেসিক প্রশ্ন, আমরা এর উত্তরটা সবাই জানি। কি উত্তর? যে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে রত্ন হলো তপনের লেখা গল্প আর জুহুরি হলেন তপনের মেসোমশাই। এই প্রশ্নটার উত্তরটা যখন আমি লিখবো, আমি একটুখানি নোটস তোমাদের দেখিয়ে দিই, কারণ এক্ষেত্রে আমাদের একটু দরকার আছে। তাহলে আমি জাস্ট উত্তরটা লিখছি 2.11। তাহলে আমি কি লিখবো? ধরো লিখলাম আশাপূর্ণা দেবীর লেখা, আমি একটু তাড়াতাড়ি করেই লিখছি, জ্ঞানচক্ষু গল্পে রত্ন হলো তপনের লেখা গল্প এবং জুহুরি হলেন তপনের নতুন মেসোমশাই। ঠিক আছে, এটা আমরা ওপেন লিখলাম। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এটা লিখবে, বা কেউ বা শুধু একটু লিখবে যে তপনের লেখা গল্প এবং তপনের নতুন মেসোমশাই। ভুল কেউ নাই, সবাই ঠিক, কথাটা বুঝবে, উত্তর পেলেই ঠিক। এবার তোমাদের যেটা করণীয়, বা দেখো বললাম না খাতা সাজালে ভালো নম্বর হয়, কেন আমি এই জায়গায় যদি খুব সুন্দর লিখি, এর পরের লেখাগুলো যদি খুব সুন্দর লিখি, পরপর সুন্দর সুন্দর দেখতে দেখতে না ছাড়ের একটা অভ্যাস হয়ে যাবে খাতায় নম্বর দিতে দিতে। এবার যখন যদি একটু কোনো কারণে কোনো প্রশ্ন একটু দুর্বল হয়, সেক্ষেত্রেও কিন্তু অতটা নজরে আসবে না। যে কারণে প্রথম থেকেই একদম স্যারকে আই ওয়াশ করতে করতে যেতে হবে, না আই অ্যাম গুড বয়, আই অ্যাম গুড বয়, আই অ্যাম গুড বয়, এটা বোঝাতে বোঝাতে যেতে হবে। বোঝা গেল কি বললো? তোমাকে কি করতে হবে? তাহলে প্রশ্নটা কি ছিল? রত্নের মূল্য জুহুরির কাছে। তাহলে আমি পূর্ণ উত্তরটা লিখেছি, রত্ন জুহুরি কে কে। তাহলে এই প্রশ্নে দেখো মূল উত্তর আছে, প্রত্যেকটা প্রশ্নে একটা মূল উত্তর আছে। মূল উত্তর কি? তপনের লেখা গল্প আর তপনের নতুন মেসোমশাই। তোমরা কি করবে? এই ঠিক আমি যে কাজটা করলাম সেই কাজটাই করবে, অর্থাৎ সম্পূর্ণ উত্তরটা লিখে মূল উত্তর যেটা, সেই মূল উত্তরের তলে একটা করে দাগ দিয়ে দেবে। কি বললাম বোঝা গেল? এই একটা করে দাগ। যদি বলো স্যার কেন দাগ দেবো কেন? কারণ হচ্ছে যেটা মূল উত্তর সেটার তলে দাগ দিলে যিনি খাতাটা দেখেন তার মনটা আনন্দে ভরে যায়। কেন বলো তো? কারণ তার কষ্ট করে পড়া লাগে না। তিনি তখন কি করেন? হ্যাঁ, তপনের লেখা গল্প নতুন মেসোমশাই, 1 মার্ক হয়ে গেল। বোঝা গেল কি বললাম? এই জিনিসটা তোমাকে স্যারকে হেল্প করতে হবে নম্বর দেওয়ার জন্য, মানে এমন কাজ তোমাকে করতে হবে স্যার জন্য তোমাকে, হ্যাঁ ঠিক আছে ভেরি গুড, এই কথাটা খুব দ্রুত গতিতে বলেন। যত বেশি সময় নেবে তত বেশি বিপদ। কি বললাম বোঝা গেল? এভাবে তোমরা এমসিকিউ এই এসএকিউ প্রশ্নগুলোর উত্তর লিখবে। আচ্ছা, তারপরে যথারীতি কবিতার এসএকিউগুলো লিখলে বা অন্যান্য যে এসএকিউগুলো লিখলে সবই কিন্তু সেম প্যাটার্ন, একদম পুরো সেম প্যাটার্নে উত্তরটা লিখবে, মূল উত্তরের তলে দাগ দেবে। এবার যেটা মূল জায়গাটায় আসি, ব্যাকরণের পার্টটা, আর বাদ বাকি সব চলে আসলো। ব্যাকরণের পার্টে যে এসএকিউ পার্টটা আছে সেটার তো আমি উত্তর করেই দিলাম।
যে এরকমভাবে উত্তর করবে, ধরো মুখ্য কর্ম কাকে বলে, গৌণ কর্ম কাকে বলে, বিভক্তির কাজ কি, আমি এরকমভাবে যে এসএকিউ টাইপের বললাম সেসব তুমি লিখলে। এবার যেটা আমাকে প্রশ্ন আসে, কখনো কখনো কারক নির্ণয় করতে দেয়, কখনো কখনো সমাস নির্ণয় করতে দেয়, তাই তো। ধরো বললো, একটা লাইন দিয়ে বললো বাবা মা ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করার চেষ্টা করেন, তাহলে বাবা মার তলে দাগ, কোন সমাস, এরকমভাবে দিল। তোমরা কি করবে, ওই ধরনের লাইনগুলোতে সুন্দরভাবে লিখবে সমাস, বদ্ধ পদ, তারপরে ব্যাস বাক্য, তারপরে নির্ণেয় সমাস। বোঝা গেল? এই ধরনের প্রশ্নগুলোতে এরকম। তাহলে সমাসবদ্ধ পদ কি ছিল? বাবা মা। ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। নির্ণয় সমাস কি হবে? দ্বন্দ্ব সমাস। বোঝা গেল কি বললাম? এইভাবে সেট আপটা করবে সমাস আসলে। যদি পরীক্ষাতে কারক আসে তাহলে কি হবে? ধরো কারকে একটা বাক্য দিল, এখানে দাও আরেকটা, আমি আরেকটা সেট দেখে নিই। আমিও একটা প্রশ্ন দেখেই তোমাদের সামনে তুলে ধরছি। ধরো আরেকটা যেটা দিল, সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, যাই হোক। তো ধরো দিল সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, তো সকালের নিচে দাগ, তো কোন কারক? তাহলে এখানে কি হবে? সরি, প্রথমেটা হচ্ছে কারক নির্ণয়, ঠিক আছে, বিভক্তি নির্ণয়, বিভক্তি নির্ণয়। আর তাহলে সকালে প্রশ্নটা কি ছিল? সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, তাহলে সকালে কি কারক? অধিকরণ কারক, অধিকরণ কারক। আর এপাশে কি লিখবে? বিভক্তি কি? সকালে এ বিভক্তি, এ বিভক্তি। এই এরকম ভাবে কারক নির্ণয়টা করবে। বোঝা গেল কি বললাম? আর বাক্যবাচ্য ক্ষেত্রে যদি প্রশ্ন আসে সেটা তো ওপেন কোশ্চেন অ্যান্সার লিখে দিলাম। এইভাবে কিন্তু কাজটা করবে। বোঝা গেল? 3 মার্কের প্রশ্নে আসা যাক, যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনবে। আর বাক্যবাচ্য তো নর্মালি পরিবর্তন, ওটাতে আর বোঝানোর কিছু নেই। 3 মার্কের প্রশ্ন পার্ট মার্কিং, মানে যেমন ধর একটা প্রশ্ন, এই কথাটাই ভাবছে তপন রাত দিন, তপন রাত দিন কোন কথা ভেবেছিল এবং কেন? 1+2 দুটো পার্টের প্রশ্ন আছে। তাহলে কি করব আমি? সবসময় নতুন পেজে লেখা শুরু করবে। এই পেজটা লেখা শুরু করে ধরো এখানে আমার লেখা শেষ হয়ে গেল, আমি এই নিচের দিয়ে লেখাটা শুরু করবো না, পরের পেজ থেকে লেখাটা শুরু করবো। যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবে। এবার ধরো স্বাভাবিকভাবে 3.1 প্রশ্ন, 3 প্রশ্ন, তার মধ্যে 3.1 প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমি কি বললাম? এই কথাটাই ভাবছে তপন রাত দিন, তপন রাত দিন কোন কথা ভেবেছিল এবং কেন। তাহলে আমি কি লিখবো? ওই আশাপূর্ণা দেবীর লেখা হানাতানা সব লিখে টিকে প্রথম পার্টের মধ্যে আমি একটা উত্তর লিখবো। যেহেতু আমাকে দুটো পার্ট দিয়েছে, তাহলে প্রথম পার্টে একটা উত্তর, প্যারা করে আর একটা পয়েন্ট করবে, এরকম একটা বক্স করো। প্রথমটাতে একটা বক্স করো, দ্বিতীয় পার্টে একটা বক্স করো, তারপরে আবার দ্বিতীয় পার্টের উত্তরটা লেখো। যদি প্রয়োজন মনে হয় এখানে আবার একটু প্যারা করে লেখো। এইভাবে লেখাটার চেষ্টা করো, তাহলে দেখবে যে লেখার স্ট্যান্ডার্ডও থাকবে এবং লেখার মানটাও ভালো হবে। প্রথম পয়েন্টটা মূল খাতা থেকে সরিয়ে করবে, দ্বিতীয় লাইনটা এদিকে আরো সরে আসবে, তারপরে আবার ঠিক একই রকম ভাবে পরের লাইনটা সরে আসবে, পরের পার্টের উত্তরটা একরকম থাকবে, ফার্স্ট পার্টের উত্তরটা একরকম থাকবে। টিচার যখন খাতা দেখবেন তখন যেন স্পষ্ট বুঝতে পারে যে এই অংশটা প্রথম পার্টের উত্তর দিয়েছে, এই অংশটা দ্বিতীয় পার্টের উত্তর দিয়েছে। এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবার তুমি যদি গরু রচনার মতো করে লম্বা করে লাইন দিয়ে লিখেও যাও, তাহলে কিন্তু টিচার অতটা মন খুশি হয় না, গড়ে একটা নম্বর দিয়ে দেয়। 3 মার্কের প্রশ্ন বলো, 5 মার্কের প্রশ্ন বলো, প্রত্যেকটা ক্ষেত্রে সে গল্প বলো, কবিতা বলো, প্রবন্ধ বলো, নাটক বলো, যেখান থেকে আসুক না কেন এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আসি। তাহলে এইভাবে আমরা সমস্ত 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্নের উত্তর লিখবো, ইভেন কোনি সহ। নেক্সট আমাদের যে জায়গাটা একটু বোঝার জায়গা সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই, বিশেষ করে একটা দুটো শব্দ যদি আমরা একটু ঘাবড়ে যাই, যদি একটু কঠিন চলে আসে বা বুঝতে না পারি, তাহলে আমরা খুব টেনশনে পড়ে যাই। টেনশনে পড়ার কিছু নেই, একটা সেন্সের উপরে ভিত্তি করে লিখবে। হুবহু যে আমাকে বাংলা করতে হবে সেরকম কোনো বিষয় নয়। আর বঙ্গানুবাদ খুব একটা কঠিন আসে না, সিম্পলের উপরে আসে। তোমরাও সিম্পলভাবে লেখার চেষ্টা করবে, নম্বর ভালো হবে। একটা পার্টে উত্তর করবে, বেশি কাটাকাটি করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, এটুকু শুধু বলে রাখি। সংলাপ বা প্রতিবেদন যেটাই লেখো না কেন তার একটা নিজস্ব
সিস্টেম আছে, নিজস্ব পদ্ধতি আছে। এ বিষয়ে আমি আগেও বলেছি, নতুন করে আর এই মুহূর্তে বলবো না, কারণ সংলাপের ক্ষেত্রে উপরে একটা হেডিং দিতে হয়, 4-5টা বাক্যের মধ্যে সংলাপের মূল বিষয়বস্তু তুলে ধরতে হয়, তার সম্পর্কে গুড পয়েন্টগুলো তুলে ধরতে হয়, তাহলেই কিন্তু সংলাপে ভালো করা যায়। আর প্রতিবেদনে তার একটা নামকরণ থাকতে হবে, সংলাপের ক্ষেত্রেও একটা নামকরণ থাকতে হবে, তারপরে কোথা থেকে লেখা হচ্ছে সেটা লিখতে হবে। একটু দুটো প্যারা করতে পারলে প্রতিবেদনের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, বা দুটো, বা প্রথমে একটু ছোট প্যারা, তারপরে একটু বড় প্যারা, তারপরে একটু ছোট প্যারা, মানে মোট 3টে প্যারা করতে পারলে প্রতিবেদনের ক্ষেত্রে খুব ভালো হয়। কিন্তু সেটা টাইম, সিচুয়েশন এবং প্রশ্ন বুঝে তোমাকে করতে হবে। আর রচনার ক্ষেত্রে যেটা আমি তোমাকে বলবো, রচনার ক্ষেত্রে বাধ্যতামূলক কয়েকটা কথা বলি। কোটেশন মাস্ট, একদম মাস্ট। ন্যূনতম 8টা পয়েন্টে উত্তর করতে হবে, পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে, লেখার জন্য সময় দেবে। বাংলা পরীক্ষার ক্ষেত্রে কি হয়, সমস্ত কিছুর উত্তর করে রচনার জন্য আমরা একটু সময় দিই না, এটা একদমই করা যাবে না। রচনার জন্য অন্ততপক্ষে 20 মিনিট হাতে সময় নিয়ে তারপর রচনার পেছনে লাগতে হবে। কি বললাম বোঝা গেল? আর রচনার হাতের লেখাটার দিকেও একটু নজর দিতে হবে, কারণ আমরা সব জায়গায় এতটাই নজর দিয়ে দিই যে শেষ পর্যন্ত আমরা রচনার দিকেই নজর দিতে পারি না, যার জন্য লেখাটা এতটাই খারাপ হয় যা বলার মতো না। বেশিরভাগ স্টুডেন্টের সেম কেস। তো সেই জায়গাটাই একটু নজর দিতে হবে, কারণ রচনাটা ফাঁকি দিয়ে লেখার বিষয় নয়, সেখানে 10টা মার্কস। ফাঁকি দিয়ে লিখলে কি হবে, তুমি 5 পাবে, বা 4, 4.5, 4.5 তো সাড়ে দেয় না আর এখন, 5 পাবে ধরে নাও। কিন্তু একটু ভালো লিখলেই সেখানে 8, 8.5, 9, 10-এ 10 এরকম কিন্তু আসবে। অতএব এই নম্বরটা অকারণে মিস করার কোনো জায়গাই নেই, আর যেহেতু রচনা প্রত্যেকবার নিয়মিতভাবে কমন চলে আসে। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আর পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে। আর লাস্ট যখন খাতাটা বাঁধবে, সিরিয়াল ওয়াইজ কিন্তু বাঁধবে, আর খাতার একটা লুজ শিট নেবে, আর লুজ শিটের ওপরে সিরিয়াল নম্বর লিখে রাখবে, 1, 2, 3, 4, 5 এরকম। নাহলে কিন্তু লাস্টে খাতাটা বাঁধতে অসুবিধা হয়ে যায়। আর 15 মিনিট আগে যেহেতু আমাদের খাতাটা বেঁধে নিতে হয় সম্পূর্ণভাবে, সেহেতু 15 মিনিট আগে কিন্তু আগে বেঁধে নিয়ে তারপর লিখবে, সেইভাবে কিন্তু কাজ করতে হবে। বোঝা গেল কি বললাম? এই হলো সম্পূর্ণ টিপস আমি তোমাদের শেয়ার করলাম। এছাড়াও যদি তোমাদের আরো কিছু প্রয়োজন মনে হয় কমেন্টে লিখো, চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।